রেশমির স্বামী মরার প্রায় ৩ বছর পর তার এক্স বয়ফ্রেন্ড বাবুর সাথে একটা মার্কেটের লিফটে দেখা হয় রেশমির। রেশমি লিফটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাবু লিফট থেকে নামতেই রেশমির চোখ পড়ল বাবুর দিকে। বাবু রেশমিকে দেখে চমকে দাঁড়ায়। রেশমিও বাবুর দিক থেকে তার চোখ ফেরাতে পারছে না। অনেক বছর পর আজ তাদের দেখা হয়েছে। বাবু কখনো কল্পনাও করেনি রেশমির সাথে তার এভাবে দেখা হয়ে যাবে। রেশমি কোন রকম নিজেকে সামলে নিয়ে বলল, কেমন আছো তুমি? বাবু ক্ষীণ স্বরে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? কেমন চলছে তোমার সংসার জীবন? রেশমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি ভালো আছি, কিন্তু আমার সংসার জীবন তেমন একটা ভালো নেই। বিয়ের প্রায় 2 বছরের মাথায় আমার স্বামী পরলোক গমন করে, তারপর থেকে আমি একা। রেশমির এমন কথা শুনে বাবু বলল, আই এম সরি, এভাবে প্রশ্ন করা বোধহয় আমার একদম ঠিক হয়নি। ইটস ওকে, নো প্রবলেম বাবু, তোমার সাথে আমার দেখা হয়ে ভালো হয়েছে। যদি তুমি কিছু মনে না করো তাহলে একদিন তোমার সাথে বসে 1 কাপ চা কফি খেতে চাই। সে সময়টুকু কি তোমার হবে বাবু? এভাবে বলছো কেন রেশমি? আমার জীবনের অগণিত বিকাল আমি তোমাকে দিয়েছি। মন থেকে খুব চেয়েছিলাম আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন তোমার আলিঙ্গনে কেটে যায়। সত্য কথা বলতে তুমি আমার গল্পে ছিলে, কিন্তু আমার ভাগ্যে ছিলে না। বাবুর মুখে এমন কথা শুনে রেশমির 2 চোখ জলে ভিজে উঠল। রেশমি ভারী কণ্ঠে বলল, যায় দিন সবই সুন্দর, আসে দিন কঠিন, বলে ভ্যানিটি ব্যাগ থেকে একটা কার্ড বাবুর হাতে দিয়ে বলল, কিছু মনে না করলে তোমার ফোন নাম্বারটা আমাকে দিতে পারো। অফকোর্স, বলে বাবু রেশমির হাত থেকে মোবাইলটি নিয়ে বাবুর নাম্বারটি তুলে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। রেশমি লিফটের বাটনে লিফট ধরার জন্য প্রেস করতে লাগলো। বাবু বেডরুমে আনমনে বসে আছে। এমন সময় বেডরুমে প্রবেশ করে বাবুর ওয়াইফ প্রিয়া। প্রিয়া বাবুর পাশে বসে বাবুর মাথায় হাত দিয়ে বলল, আজ কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে। প্রিয়ার কথা শুনে বাবু বলল, প্রিয়া, আমি একটু একা থাকতে চাই, দয়া করে এখন বিরক্ত না করলে খুশি হব। বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া কিছুটা লজ্জা আর কিছুটা সন্দেহ নিয়ে বলল, দেখো বাবু, কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করতে পারো। আমার প্রবলেম কি তুমি সলভ করতে পারবে প্রিয়া? যদি সলভ করতে পারো তাহলে আমার জীবন তথ্যটা সলভ করে দাও। বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। তবে প্রিয়া স্পষ্ট বুঝতে পেরেছে নিশ্চয়ই বড় ধরনের কোনো একটা সমস্যা হয়েছে বাবু। তা না হলে বাবু এতটা চুপচাপ হয়ে বেডরুমে বসে টাইম পাস করার মতো ছেলে না। প্রিয়া বলল, তুমি আমার সাথে শেয়ার করতে না চাইলে আমি তোমাকে জোর করব না। তবে আমার মনে হয় সংসারের ভালোর জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকা অত্যন্ত জরুরি। দেখো প্রিয়া, তোমার আর আমার মাঝে যথেষ্ট পরিমাণ বোঝাপড়া আছে। আমি জাস্ট একটু একা থাকতে চাচ্ছি, সেখানে তুমি জোরপূর্বক হস্তক্ষেপ করতে চাচ্ছ কেন? বলে বাবু রুম থেকে বেরিয়ে গেল। বাবুর এমন ক্ষিপ্ত ব্যবহার দেখে প্রিয়া হতভম্ব হয়ে ভাবতে লাগলো, কি হয়েছে বাবুর? বাবুকে তো এর আগে কখনো এরকম বিহেভ করতে দেখিনি। বাবু আর রেশমি একটা রেস্টুরেন্টে বসে আছে। রেশমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবু, আজ থেকে প্রায় 3 বছর আগে আমার স্বামী মারা যায়। দেখতে দেখতে আমার মেয়ের বয়স আজ প্রায় 5 বছর। স্বামী মারা যাওয়ার পর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের আমার কোনো অভাব হয়নি, কিন্তু আজ 3 বছর পরে এসে আমার যে অভাবটা উপলব্ধি হলো, সেই অভাবটা পূরণ করার জন্য একান্তে আমি তোমাকে ডেকেছি। বাবু রেশমির কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে বলল, রেশমি, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কাইন্ডলি একটু বুঝিয়ে বলো প্লিজ। রেশমি বলল, বাবু, তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে, বলতে গেলে খুব কাছ থেকে তুমি আমাকে চেনো, কিন্তু আজ আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমার একটু স্পর্শ নিব বলে। একান্তে তোমার সাথে কিছুটা সময় আমি কাটাতে চাই। রেশমির মুখে এমন কথা শুনে বাবু বলল, তোমার মাথা কি ঠিক আছে রেশমি? এসব কি বলছো তুমি? আমরা একজন আর একজনকে অনেক আগেই ছেড়ে গিয়েছি। ইভেন তুমি ভুলে যেও না আমার একটা সংসার আছে, তোমার একটা ছোট্ট মেয়ে আছে। রেশমি বলল, এজন্যই তো আমি তোমাকে বিশ্বাস করে তোমার কাছে এসেছি, কারণ আমি তোমাকে এখনো চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এমন উল্টোপাল্টা কথা শুনে বাবু রেশমিকে ঠান্ডা মাথায় বোঝাতে লাগলো, কিন্তু রেশমি কিছুতেই বাবুর কথা বুঝতে চায় না। রেশমি কেন? 3 বছর ক্ষুধার্ত থাকা কোনো নারী বুঝতে চাইবে না? এটাই স্বাভাবিক। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে প্রিয়া। এমন সময় বাবুর ফোনে একটা SMS আসলো। বাবু বাথরুমে থাকায় প্রিয়া বাবুর ফোনটি হাতে নিয়ে SMS-টা গোপনে ওপেন করতেই প্রিয়া চমকে উঠল। প্রিয়া দেখলো SMS-এ স্পষ্ট লেখা আছে, মিস ইউ বাবু, তোমার সাথে আমার প্রথম দেখা হওয়ার সুখটা শারীরিক মিলনের সুখের থেকেও বেশি। তোমার প্রতিটা স্পর্শ ছিল আমার জীবনের প্রতিটা মিলনের মুহূর্ত থেকেও আনন্দদায়ক। এখনো আমি তোমার স্পর্শ পাওয়ার অপেক্ষায় জেগে থাকি প্রতিটা নিশি। ইতি তোমার রুশি। SMS-টা পড়ে যেন প্রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রিয়া মনে মনে ভাবতে লাগলো, এজন্যই বুঝি বাবু আমার সাথে এমন খারাপ ব্যবহার করে, একান্ত একা থাকার নাম করে পরনারীর সাথে। ছি ছি বাবু, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? এত বড় বিশ্বাসঘাতকতা তুমি আমার সাথে কি করে করলে বাবু? বলে কান্না করতে লাগলো প্রিয়া। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল মোমিন খান। মোমিন খান দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো বাবু। বাবু রুমে প্রবেশ করে বলল, বাবা, প্রিয়া কোথায়? মোমিন খান কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। মোমিন খানকে চুপ থাকতে দেখে বাবু আবারও জিজ্ঞাসা করলো, কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? তোমার বৌমা কোথায়? মোমিন খান বলল, বৌমা বাপের বাড়ি চলে গেছে, যাওয়ার সময় আমাকে বলে গেছে সে আর তোর সাথে সংসার করতে চায় না। মোমিন খানের মুখে এমন কথা শুনে বাবু চমকে উঠে বলল, কি বলছো তুমি বাবা এসব? সংসার করতে চায় না মানে? মোমিন খান একটু রাগান্বিত হয়ে বলল, চরিত্রহীন ছেলের সাথে পৃথিবীর
কোনো নারী সংসার করতে পারে না। বাবা, একটা কথা মনে রাখিস, নারীরা টাকা পয়সা সোনাদানা থেকেও তারা তাদের আত্মমর্যাদাকর বেশি প্রাধান্য দিয়ে থাকে। বলেই মোমিন খান বেডরুমের দিকে চলে যায় আর বাবু নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে দরজার সামনে। ড্রয়িং রুমে বসে আছে প্রিয়া আর প্রিয়ার বড় ভাই সাদ্দাম। আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে প্রিয়া। দেখো ভাইয়া, আমি খুব ভালো করে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিয়েছি। দেখ, ভুল জীবন একটাই, এই একটা জীবনে আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়। তোর কথা অনুযায়ী তোর হাজবেন্ডের একটা অতীত ছিল, তিনি সেই অতীতটাকে কম্প্রোমাইজ করেই তো তোকে একসেপ্ট করেছিল। ভাইয়া, তুমি ওর ব্যাপারে কোনো রিকোয়েস্ট করবে না। মেয়েরা একটা ফকিরের সাথে সংসার করতে পারে, কিন্তু একটা চরিত্রহীন পুরুষের সাথে কখনো সংসার করতে পারে না ভাই। বলে প্রিয়া হাউমাউ করে কান্না করতে লাগলো। প্রিয়ার বড় ভাই সাদ্দাম প্রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দিতে বলল, কাঁদিস না বোন আমার, তুই জীবনে যে সিদ্ধান্ত নিয়েছিস সেটাই ঠিক। প্রিয়া কান্না করতে করতে বলল, ভাইয়া আমার সব শেষ হয়ে গেল, আমার সোনার সংসার সবকিছু আজ ধ্বংস হয়ে গেল। একটা হোটেল রুমের খাটের উপর বসে আছে বাবু। রেশমি বুকের আঁচল সরিয়ে বাবুকে বলল, তোমার স্পর্শের অপেক্ষায় আজ কতটা বছর ধরে অপেক্ষা করছি তুমি জানো? আজ এই বন্ধ ঘরে আমার সবকিছু খুলে তুমি আমার ক্ষুধা মেটাও বাবু। রেশমির এমন নোংরামো কাণ্ড দেখে বাবু রেশমির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোমার এতটা অধঃপতন হয়েছে তা আমি ভাবতেও পারিনি। ছি রেশমি, ছি, তোমার জন্য আজ আমার সংসার ভাঙতে বসেছে। তুমি যে একটা চরিত্রহীন নারী তা আমি কখনো ভাবতেও পারিনি। বাবুর মুখে এমন কথা শুনে রেশমি কান্না জড়িত কণ্ঠে বলল, বাবু, অনেক বছর পর যদি আমার তোমার সাথে দেখা হতো, সেদিন তুমি যদি দেখতে আমি টাকার অভাবে 3 বেলা খেতে পারছি না, তখন তুমি কি করতে? তখন তুমি হয়তো আমাকে কিছু টাকা দিয়ে বলতে, নাও রেশমি, এই টাকাগুলো নিয়ে চাল ডাল কিনে নাও। আমি তোমার দেওয়া টাকা নিয়ে চাল ডাল কিনে পেটের ক্ষুধা মেটাতাম। বাবু, আজ আমার পেটে ক্ষুধা নেই, কারণ টাকা পয়সা সবই আমার আছে, কিন্তু আজ আমার ক্ষুধা আছে, আর তা হলো শারীরিক ক্ষুধা। তোমাকে বিশ্বাস করে, তোমার উপর ভরসা করে তোমার কাছে এসেছি। তুমি একবার ভেবে দেখো, আমার মতো বয়সের একটা বিধবা নারী আমাদের সমাজে কতটা রেস্ট্রিকশন নিয়ে চলে, অথচ আমরা একবারও চিন্তা করি না সেও তো মানুষ, তারও যে ক্ষুধা পায়, ঠিক তেমনি তার শারীরিক চাহিদাও জাগে। আর যখনই সে চাহিদা মেটাতে চায়, ঠিকই তখনই সে আমাদের সমাজের চোখে চরিত্রহীন নষ্টা নারী হয়ে যায়। রেশমি তার বুকের আঁচল ঠিক করতে করতে বলল, বাবু, তোমার কাছে খুব আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি তোমাকে বোঝাতে পারলাম না কতটা যন্ত্রণা নিয়ে একটা নারী তার সবকিছু সঁপে দেয় একটা বিশ্বস্ত পুরুষের হাতে। বাবু, আমি তোমার কাছে কোনো অধিকার নিয়ে আসিনি বলে আজ আমি তোমার চোখে এক চরিত্রহীন নারী। ভালো থেকো বাবু, আজকের পর হয়তো ভুল করেও আর কোনো দিন আমাদের দেখা হবে না, এটাই আমাদের এপারে শেষ দেখা। বলে রেশমি রুম থেকে হনহন করে বেরিয়ে যায়। বাবু জল ভেজা চোখে রেশমির চলে যাওয়ার পথে নির্বাক হয়ে চেয়ে থাকে। বাবু জল ভেজা চোখে রেশমির চলে যাওয়ার পথে নির্বাক হয়ে চেয়ে থাকে আনমনে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় HM কানুন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন।